আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতে 16 নম্বর অধ্যায়ের পঞ্চম লেকচার অনুষ্ঠিত হবে। আমরা গতকালকে আমাদের 16.2 এই অধ্যায়ের চতুর্ভুজের ক্ষেত্রফল রিলেটেড যতগুলো সূত্র ছিল আমরা সবগুলো সূত্রই দেখেছি, প্রমাণ সহই দেখেছি। তো আমরা আজকে সেই সূত্রগুলোর ম্যাথ করব। তো আসো আমরা উদাহরণের ম্যাথগুলো আগে করি। উদাহরণের ম্যাথগুলো করলে আমাদের অধ্যায়ের অনেকগুলো ম্যাথ কাভার হয়ে যায় আর কি। মানে উদাহরণের ম্যাথগুলো বুঝলে দেখবো অনুশীলনের অনেকগুলো ম্যাথ তুমি পারো, সেজন্য উদাহরণের ম্যাথগুলো করানো। যেমন এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ। তার মানে এখানে যেই সূত্রগুলো তুমি অ্যাপ্লাই করবা সেখানে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যেই সূত্র আমরা শিখছি সেই সূত্রগুলোই অ্যাপ্লাই হবে। কি কি? ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের যেই আমাদের পরিসীমা সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এই সূত্রগুলাই দেখবা ব্যবহার করতেছি। তো আসো আমরা প্রথমত আমরা সলিউশন লিখে ফেলি, তারপরে অঙ্কটা করব। একটু দ্রুত করব যাতে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থে 3/2 গুণ, মানে একটা আয়তাকার ঘর আছে। তাহলে আসো আমরা ঘরটা দেখি। এই যে আয়তাকার, মনে করো এটা হচ্ছে একটা আয়তাকার ঘর। এই ঘরের এই যে এটা আমাদের দৈর্ঘ্য, তাই না? এই যে আমরা এটাকে দৈর্ঘ্য বলতে পারি আর কি। এই যে এই বরাবর যেটা আছে, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য থাকে আর একটা আয়তাকার ঘরের প্রস্থ থাকে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। মনে করো এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ। এখন আমাদের শর্ত বলে যে এই ঘরের প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে প্রস্থের 3/2 গুণ। তাহলে তুমি ধরে নিতে পারো যে ধরি আয়তাকার ঘরের দৈর্ঘ্য সেটা তুমি এক্স ধরতে পারো, এ ধরতে পারো, তুমি যা চাও তাই ধরতে পারো। ধরো আমি এক্স ধরলাম। হ্যাঁ, এক্স এখানে দেখো তুমি কি ধরবা, মিটার সেন্টিমিটার। এটার হিন্টস তোমার এখানে দেওয়া আছে, এখানে বর্গ মিটার দেওয়া আছে না? তার মানে এটা তোমার মিটারে না হইলে ওখানে তুমি ক্ষেত্রফল বর্গ মিটারে কিভাবে পাবা? তার মানে এটাকে তোমার মিটারে ধরতে হবে। তাহলে ধরলা যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য না, তুমি প্রস্থকে ধরবা। কেন প্রস্থকে ধরবা? কারণ তোমার দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3/2 গুণ। তাহলে আয়তাকার ঘরের প্রস্থ, আমার একটু মিস্টেক হয়ে গেছে, দেখো আয়তাকার ঘরের প্রস্থকে তুমি ধরলা হচ্ছে এক্স মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য কি হবে? প্রস্থের 3/2 গুণ। অতএব তুমি লিখতে পারবা যে অতএব দৈর্ঘ্য, এবার প্রস্থ তো ধরলাম এক্স মিটার, অতএব দৈর্ঘ্য হবে কি? প্রস্থের 3/2 গুণ। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রস্থ তো এক্স এর 3/2 গুণ, ঠিক আছে? আর এক্স এর 3/2 গুণ মানে হচ্ছে এক্স ইন্টু 3/2। আর এক্স ইন্টু 3/2 কে তুমি সুন্দর করে লিখতে পারবা 3x ডিভাইডেড বাই 2। বুঝতে পেরেছো এই লাইনটা? বুঝেছো কিনা বলো? আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে বলতেছে যে ওই ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গমিটার। তার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যা পাওয়া যাবে তা হচ্ছে 384 বর্গমিটার। তাহলে তুমি একবারেই লিখে দিতে পারবা, আমরা জানি না লিখে একবারে প্রশ্ন মতে লিখতে পারো, তোমাকে কেউ আটকাবে না, ধরবে না, ঠিক আছে? তা আসো দেখি আমরা লিখি, একটু বুঝো, আমাকে না বুঝলে প্রশ্ন করো প্লিজ, ভয় পাইও না। প্রশ্ন মতে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আয়তাকার ক্ষেত্র, তাহলে দেখো ক্ষেত্রফল আমরা কত দেওয়া আছে? 384। তাহলে এখানে 384 লিখলাম। আর দৈর্ঘ্য আমাদের দেখো বের করলাম হচ্ছে 3x ডিভাইডেড বাই 2, আর প্রস্থ আমাদের হচ্ছে x। এই তো, তাহলে এখান থেকে দেখো একটা সমীকরণ এখানে একটাই চলক, সেটা হচ্ছে x। তাহলে সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাব। তো সমাধান কি করে করব? এখানে আমরা 384 ছিল, 384 লিখলাম। দেখো এখন আমরা যদি 3x আর x গুণ করি তাহলে 3x স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে 2 এদিকে ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে 2 হয়ে যাবে গুণ। তাহলে 3x স্কয়ার সমান 384 ইন্টু 2। তাহলে 384 গুণ 2 করলে কত হয়? 384 গুণ 2 কত আসে? 768। তাহলে এটা সমান আমরা একবারে লিখে দিতে পারবো 768 হয়। খুবই ভালো কথা। তার মানে দেখো এক্স স্কয়ার সমান তুমি কত পাবা? এক্স স্কয়ার সমান পাবা হচ্ছে 768 ডিভাইডেড বাই 3। তাহলে এক ভাগ দাও 3 দিয়ে,
256 পাওয়া যায়। তার মানে এটা সমান পাওয়া যাবে হচ্ছে 256। তাহলে বলো এক্স সমান তুমি কত পাবা? এক্স এ দেখো স্কোয়ারটা যখন এই পাশে আসবে প্লাস মাইনাস রুট ওভার 256 হবে, কিন্তু দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না। দৈর্ঘ্য ঋণাত্মক হয় না জন্যই আমরা এখানে প্লাস মাইনাস আসলে দিই না, বুঝছো? সেজন্য শুধু প্লাস মানটা নিয়ে কাজ করা হয়। তাহলে রুট ওভার 256 শেষ। তাহলে এখান থেকে এক্স এর মান তুমি পাবা হচ্ছে দেখো 16 পাবা। আসলে 256কে রুট করো, 256কে রুট করলে 16 পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের কি, এই যে আমরা আয়তাকার ঘরের প্রস্থকে এক্স মিটার ধরেছিলাম আর এক্স এর মান আমরা পেলাম 56। তার মানে কি ওই ক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্যের প্রস্থ কত আমরা পেয়ে গেছি আর কি। তাহলে আমরা লিখতে পারবো অতএব ঘরের প্রস্থ, সেটা হচ্ছে আমাদের এক্স ছিল, এই যে আমরা ধরেছিলাম এক্স, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে 16 মিটার। খুবই ভালো কথা। তাহলে দৈর্ঘ্য কত হবে, এবং দৈর্ঘ্য এ ধরনের প্রশ্ন কিন্তু অনুশীলনীতেও আছে। দৈর্ঘ্য হচ্ছে 3x ডিভাইডেড বাই 2। তাহলে এখানে x এর মান বসায় দাও, 3 × 16 ডিভাইডেড বাই 2, তাহলে করে দাও। তাহলে দেখো 2 দ্বারা যদি কাটো 8 হয়, তাহলে 8 3 8 24, তাহলে 3 × 16 ভাগ 2 24, তাহলে এটা আসে হচ্ছে আমাদের 24 মিটার। এটা তোমার অঙ্কটা হয়েছে কিনা বুঝবা কি করে? 16 আর 24 গুণ দিয়ে দেখবা যে 384 পাও নাকি। যদি পাও তাহলে মনে করবা তোমার অঙ্ক হয়েছে। কেন? কারণ এই দুইটা তো দৈর্ঘ্য আর প্রস্থ পাইলা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তো তোমার ওই ক্ষেত্রফলটা পাওয়া উচিত, তাই না? 384 দেখবা গুণ করলে 384 পাচ্ছ। তাহলে এটা গেল আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার আমাদের কি জিজ্ঞাসা করতেছে দেখো, পরিসীমা জিজ্ঞাসা করতেছে। আমরা পরিসীমার সূত্র জানি, কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞাসা করতেছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি। তাহলে আমরা লিখতে পারবো অতএব পরিসীমা, অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, তাই না? অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। আমরা কি সূত্র জানি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা দেখো 2 তো 2, দৈর্ঘ্যের মান আমরা পাইলাম হচ্ছে 24, প্রস্থের মান পেয়েছে হচ্ছে 16। তাহলে 24 আর 16 যোগ করো, পাওয়া যায় হচ্ছে 40। 40কে দ্বিগুণ করলে পাওয়া যায় হচ্ছে 80। একক কি হবে? মিটার হবে। কেন? কারণ এই যে দৈর্ঘ্য প্রস্থের একক তো মিটারই, সেজন্য তো মিটার গেল। এবার আমাদের বলতেছে যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লিখবা এবং কর্ণের দৈর্ঘ্য, এবং কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যকে তুমি কি জানো? এই যে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখানে লিখে দিলাম দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তুমি যখন একটু বোঝা শিখে যাবা, তোমার এই লাইনটা লেখা লাগবে না, তুমি একবারে মান বসায় দিতে পারবো আর কি। তাহলে একবারে মান বসায় দিয়ে এই যে এই লাইনটা লিখবা, দৈর্ঘ্য স্কয়ার মানে কত? 24 স্কয়ার, প্রস্থ স্কয়ার মানে কত? 16 স্কয়ার। তাহলে দুটাকে স্কয়ার করে তারপরে রুট করে দাও। তাহলে 24 স্কয়ার যোগ 16 স্কয়ার আসলে হচ্ছে 832। হ্যাঁ, আমাকে বলো। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা এখানে 40 হবে নাকি 80 হবে? 80 হবে স্যার, ধন্যবাদ। আসলে দেখছো, আসলে আমি টায়ার্ড। কই গেল আমার? দাঁড়াও, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। কি ঠিক করতে যায় আর কি মুছে যায়। দেখো, এটা 40 হবে না, এটা হবে 80, কারণ এটা যোগ করলে 40, তার সাথে 2 গুণ হবে, তাহলে এটা হবে 80। তাহলে 80 মিটার। থ্যাংক ইউ। একটু মনোযোগ দিলে দেখবা এই ভুলগুলো ধরতে পারবা। ধন্যবাদ। তারপরে কর্ণের দৈর্ঘ্য ক্যালকুলেশন করবা, দেখবা 28.84 পাচ্ছ। 28.84, এত কি হবে? মিটার হবে। কারণ কি? দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার, কর্ণের দৈর্ঘ্য তো একটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য তো আমাদের সবসময় এটাই হবে। তুমি সেটাকে এই দৈর্ঘ্যও বলতে পারো, অথবা ওই দৈর্ঘ্য মানে আরেকটা যে কর্ণ আছে সেটাও বলতে পারো, দুটো একই। আমি তোমাকে গতকালকে দেখাইছি, এটা হচ্ছে আমাদের কর্ণ। তুমি বের করে দেখিও, পাবা। বলো, এই অঙ্কটা বুঝেছো? কি কিউট অঙ্ক, বুঝতে পেরেছো? দেখো, লেট করলে আমি কিভাবে আগাবো? হ্যাঁ, হ্যাঁ, পারছি। ঠিক আছে, বলবা। তো এটাও সেম, এটাও আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ। মানে তোমাকে যখন আয়তাকার ক্ষেত্রে কোনো কিছু বের করতে বলে, তোমার মেইন তখন কাজ থাকে দৈর্ঘ্যর প্রস্থ নির্ণয় করা।
তুমি যদি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারো, তুমি ওই আয়তাকার ক্ষেত্রের সব কিছু নির্ণয় করতে পারবা। এতটুকু মাথার মধ্যে রাখবা। তো আসো দেখি আমাদের এখানে কি বলতেছে। আমাদের এখানে বলতেছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে একটি বর্গক্ষেত্র, এটি একটি বর্গক্ষেত্র হতো আর কি, তাই না? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো। তা আসো দেখি আমরা কি বলবো। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তো জানি না, তাহলে আমরা কি বলবো, যে ওই যে ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, সেটাকে তুমি এক্স মিটার ধরতে পারো, এ মিটার ধরতে পারো, তোমার ইচ্ছা। মিটার কেন ধরবো, কারণ এখানে দেখো বর্গ মিটার আছে তাই। তারপরে ধরবো এবং প্রস্থ, সেটাকে তুমি ওয়াই মিটার ধরে নাও। খুবই ভালো কথা। তার মানে দেখো আমাদের চলক কিন্তু দুইটা হয়ে গেল। তার মানে আমাদের সমাধান করতে গেলে দুইটা সমীকরণ কিন্তু মাস্ট লাগবে। তাহলে প্রথম সমীকরণ দেখো কি, যেহেতু আয়তাকার ক্ষেত্র তার মানে ক্ষেত্রফল কি বলো তো? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি মনে আছে? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রশ্ন মতে এক্স আর ওয়াই কে গুণ করলে 2000 পাওয়ার কথা। কারণ কি? কারণ এটা আমাদের দৈর্ঘ্য আর এটা আমাদের প্রস্থ। তুমি কি বুঝেছো? এই এক্স আর ওয়াই গুণ করলে কেন 2000 হবে? কারণ কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর দৈর্ঘ্যকে আমরা এক্স ধরেছি, প্রস্থকে আমরা ওয়াই ধরেছি, এবং ক্ষেত্রফল আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 2000। তার মানে কি এক্স আর ওয়াই গুণ করলে 2000 পাওয়ার কথা। এটা বুঝতে পেরেছো? বলো বুঝেছো কিনা? হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আমাদের জানি যদি আমাদের চলক দুইটা হয়, আমাদের সমীকরণও দুইটা লাগবে সমাধান করতে। এটা এরপরে সমীকরণ গঠন করার জন্য আমাদের বলা আছে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। বর্গক্ষেত্র হওয়া মানে কি বলতো? দৈর্ঘ্য আর প্রস্থ সমান। বর্গক্ষেত্র মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে পরে শর্তটা তুমি গঠন করতে পারো এই যে এইভাবে। দৈর্ঘ্যকে 10 মিটার কমাইতে হবে। দৈর্ঘ্য ছিল এক্স, এটা 10 মিটার কমবে। যখন কমবে তখন দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাবে, তখন ওয়াই এর মান ওয়াই হয়ে যাবে। এটা বুঝতে পেরেছো? বলো এটা কি করলাম আমি, তুমি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু বলো। কিছুই করি নাই, আমি তোমাকে আবার বলি। তুমি দেখো এখানে বলতেছে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, তার মানে কি এক্স আর এক্স থাকবে না, এক্স হচ্ছে 10 মিটার কমে যাবে, তার মানে এক্স মাইনাস 10 যদি হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আর বর্গক্ষেত্র হলে কি দৈর্ঘ্য আর প্রস্থ সমান, দেখেছি বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান। সেজন্য কি লিখে দিলাম, আমি লিখে দিলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। তাহলে দেখো এখন আমাদের সমীকরণও দুইটা, আমাদের চলকও দুইটা। আমরা সমাধান করে ফেলবো। কিভাবে সমাধান করব? মনে করো এখান থেকে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান এক্স মাইনাস 10, এই মানটা যদি আমরা একে বসায় দিই তাহলে কি এখান থেকে আমাদের এক্স এর মান বের হয়ে যাবে। কিভাবে দেখো, এবার আমরা এখন যে পদ্ধতিতে সমাধান করব এটাকে আমরা বলি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে ওয়াই সমান এক্স মাইনাস 10, যেটা আমাদের 2 নম্বর সমীকরণ, এত এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। আমরা আস্তে আস্তেই করি, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা এখন কি করব, ওয়াই এর মান বসাবো। তার মানে এক্স তো এক্স এর মতোই থাকবে, যেখানে ওয়াই পাবো সেখানে এক্স মাইনাস 10 বসাবো। দেখো এক্স এর পরে ওয়াই ছিল, তাহলে ওয়াই জায়গায় এক্স মাইনাস 10 বসাইতে পারবো। তারপরে আমাদের 2000। তাহলে দেখো এখন এই সমীকরণের মধ্যে এক্স ছাড়া আর কিছু নাই, তাহলে এই সমীকরণ সমাধান করতে পারবো আমরা যে কোনোভাবেই হোক। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে আর এখানে কি হবে, এখানে হবে মাইনাস 10x, আর এখানে হবে হচ্ছে 2000। এরপরে কি এটাকে যেহেতু দেখো এই যে আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, তার মানে সবগুলাকে এক সাইডে নিয়ে আসতে হবে। প্রথমে এক্স স্কোয়ারকে, তারপরে এক্স যুক্ত পদকে, তারপরে ধ্রুবক পদকে। আমি আশা করি তোমরা এইগুলা অলরেডি অনেকবার প্র্যাকটিস করেছো, আমি করাইছি তোমাদের। তাহলে এই জিনিসগুলো তোমরা আসলে এতদিনে একটু বুঝে যাওয়ার কথা। প্রত্যেকটা অধ্যায়ে দেখবা সেম জিনিসই আমরা করতেছি বারবার। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটাকে সমাধান করা। তাহলে আমাদের কি করতে হবে, 2000কে ভেঙে 10 মিলাইতে হবে। তা আসলে কীভাবে মেলানো যায় দেখি। আমাদের এখানে আছে মনে করো 2000 গুণ 1। তাহলে এক যদি আমরা এখন কি করি, 1000 করি, এটাকে 1000 করি, তার মানে এখানে একটা 2 আসবে। তাহলে যদি একে যদি 500 করি, 500 করি মানে কি 2 দ্বারা গুণ করলাম, তাই না? তাহলে এখানে একটা 4 আসবে। 500কে যদি আমরা 100 করি
তাহলে এখানে একটা কি হবে, 500কে 100 করা মানে 5 দ্বারা ভাগ করলাম, তাহলে একে 5 দ্বারা গুণ করব, তার মানে এখানে 20 আসবে। ঠিক আছে, এবার এরপরে মনে করো এটাকে আমরা 50 করলাম, এটাকে 50 করা মানে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে একে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করা মানে কত, 40। দেখো এটাই আর কি মিলে গেছে। কিভাবে, ওই যে 50 আর 40 যদি বিয়োগ করো তাহলে 10 পাওয়া যায়, আর 50 আর 40 গুণ করলে 2000 পাওয়া যায়। তাহলে এখন আমরা এটাই করব আর কি। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x, যেহেতু মাইনাস তারপরে প্লাস 40x, তারপরে তুমি দিবা কত, মাইনাস 2000, তারপরে 0 সমান 0। বুঝতে পেরেছি আশা করি। তাহলে x যদি কমন নাও তাহলে x মাইনাস 50, তুমি যদি তারপরে 40 কমন নাও তাহলে এখানে হবে x মাইনাস 50 হবে। হ্যাঁ, তাহলে এটা গেল। এবার এখান থেকে তুমি যদি দুইটা পদের মধ্যে x মাইনাস 50 আছে, তাহলে তুমি যদি x মাইনাস 50কে কমন নাও তাহলে বাদবাকি যা পড়ে থাকে সেটা হচ্ছে x প্লাস 40। দেখো দুইটা জিনিসের গুণফল শূন্য, তাহলে যে কোনো একটা তো শূন্য অবশ্যই, না হলে দুইটা জিনিসের গুণফল শূন্য কিভাবে হয়? তাহলে তুমি লিখবা হয় x মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, অথবা x প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। দেখছো 40 লিখতে যাই 4 লিখে ফেলছি, 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি x এর মান পাবা হচ্ছে 50, এখান থেকে x এর মান পাবা হচ্ছে মাইনাস 40। এবার তুমি বলো কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না, বলতে পারবা? বলতে পারবা? দেখো আমাদের এই যে এটা পজিটিভ মান আসছে, এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তার মানে কি, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না। তার মানে এটা হচ্ছে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। তাহলে এটা গ্রহণযোগ্য। আমরা তাহলে এখন এটা নিয়ে কাজ করব। কি কাজ করব? তাহলে x কে আমরা কি ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, সেটা আমরা পেলাম হচ্ছে 50। এটা কি মিটার, এবং তারপরে প্রস্থ, এবং প্রস্থ। দেখো প্রস্থের জন্য তোমার হাতে দুটো সমীকরণ আছে, তুমি প্রথম সমীকরণও ব্যবহার করতে পারো, দ্বিতীয় সমীকরণও ব্যবহার করতে পারো। আমরা কি করব, দ্বিতীয় সমীকরণ ব্যবহার করব, কেন, এটা সহজ। তাহলে প্রস্থ কি, প্রস্থকে আমরা ধরেছিলাম y, আর y এর মান হচ্ছে x মাইনাস 10। তাহলে আসো করো x মাইনাস 10, x এর মান তুমি পাইছো 50, এখান থেকে মাইনাস 10 করে দাও, তাহলে এখানে পাবা 40 মিটার। এটাই হচ্ছে প্রস্থ। আশা করি ক্লিয়ার। এটা আমাদের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আমাকে দেখো প্রশ্নে বলেছিল ওই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো, তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করে ফেললাম। এটাই আমাদের অ্যান্সার, এটাও আমাদের অ্যান্সার। বলো এই অঙ্কটা বুঝেছো কিনা? এই তাড়াতাড়ি কথা বলতে হবে, কিন্তু একটু তাড়াতাড়ি কথা বললে আমি বুঝবো তুমি আসো লাইনে আমার সাথে। নেক্সট। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা আমাদের এর আগে অঙ্ক দুটা ছিল হচ্ছে আয়তক্ষেত্রের উপরে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের উপরে। বর্গক্ষেত্রের আমি আগে তাহলে সূত্রগুলো বলে দিই। বর্গক্ষেত্রের কোন একটা জিনিস মানে হচ্ছে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য জানলে বর্গক্ষেত্রে সব কিছু বের করা যায়। কারণ কি, বর্গক্ষেত্রের জন্য 4টা বাহু সমান। তাহলে বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল চাই, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বর্গক্ষেত্রের যদি আমাদের পরিসীমা চাই তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আমাদের যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চাই তাহলে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আমরা তার মানে কি শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য জানলে সব কিছু করতে পারবো। তা আসলে আমাদের এখানে কি বলতেছে আমরা একটু খেয়াল করি। তা প্রথমত সলিউশন লিখে নিই। হচ্ছে বর্গাকার একটি মাঠের ভিতরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল যদি 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত? এখন তোমাকে একটা জিনিস জানতে হবে, এই যে ক্ষেত্রফল 1 হেক্টর, আমাদের এখানে দেখো দুইটার একক আছে, একটা হচ্ছে মিটার আর একটা হচ্ছে হেক্টর। তাহলে মিটার আর হেক্টর দুইটা একক কিন্তু এক না, আলাদা। তাহলে হয় তোমাকে মিটারকে হেক্টরে নিতে হবে অথবা হেক্টরকে মিটারে নিতে হবে। আমার সহজ হচ্ছে এই হেক্টরকে যদি আমরা বর্গ মিটারে নিই তাহলে সবগুলো আমার এক এককে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাকে আগে জানতে হবে এক হেক্টর সমান আসলে কত বর্গ মিটার, এটা আমাকে জানতে হবে। এটা আমি কই থেকে জানবো, আমার ওই যে আমার ক্লাস 8-এ থাকতে কিছু একক ছিল, তৃতীয় অধ্যায় পরিমাপ নামের একটা অধ্যায় ছিল, সেখানে কিছু একক ছিল। সেখানে আমাকে শেখানো হয়েছে যে 1 হেক্টরে কত মিটার। তো আমি তোমাকে বলে দিই, তুমি ক্লাস 8 কবে পার করে আসছো তাকে মনে থাকবে? ওটা তো মনে না থাকারই কথা। তুমি মনে রাখবা যে 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার।
আমি তোমাকে লিখে দিই আগে, এটা মনে রাখবা যে 1 হেক্টর 10,000 বর্গমিটার। এই কনভার্সনটা আমরা ইউজ করে সব অঙ্ক করে ফেলতে পারবো। আমাকে বলতেছে তবে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল কত। এখানে যা আছে আগে চিত্রটা আঁকাই, তো বর্গক্ষেত্র বলতেছে, তার মানে বর্গক্ষেত্রে 4 বাহুর দৈর্ঘ্য সমান, এখানে 4 বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান করছে। হ্যাঁ, তারপরে কি বলছে, মাঠের ভিতরে দিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। একটি মাঠের ভিতরের দিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, মানে ব্যাপারটা এইরকম। আমি তোমাকে বুঝাই, দেখো আমি তোমাকে বুঝাই, তুমি দেখো মাঠের ভিতরের দিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, মানে এই যে রাস্তাটা এরকম, মনে করো এর ভিতরে আরেকটা বর্গক্ষেত্র, আর এই সেই রাস্তাটা, ঠিক আছে, এই যে এই সেই রাস্তা, এই যে এটা আর কি, এটা তুমি কি রাস্তাটা টের পাচ্ছ? মানে মাঠের ভিতরের দিকে এই যে 4 মিটার চওড়া একটা রাস্তা, তুমি কি রাস্তাটা চিনতে পারছো? এই সেই রাস্তা, তুমি যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে পারবা, বলো তো বুঝতে পারছো কিনা এই রাস্তাটা? বুঝতে পারছো কি? ওকে, তা আসো তারপরে আমরা দেখি আমরা কি করতে পারি। এখন তাহলে প্রথমত আমরা যদি বর্গাকার মাঠের দৈর্ঘ্যকে x ধরে নিই, তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? আমরা ধরে নিব, ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য, এই যে আমাদের বলা আছে যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তার মানে কি আমাদের কোনোভাবে এই রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে এইখানে পৌঁছাইতে হবে আর কি। মনে করো আমরা যদি এটা করি, প্রথমত পুরা মাঠের দৈর্ঘ্য বের করি, তারপরে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য বের করি। আমি তোমাকে বোঝাই, প্রথমত পুরা মাঠের দৈর্ঘ্য বের করব, তারপরে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য বের করব, তারপরে দুটাকে বিয়োগ করে দিব, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো। আমরা এই কাজটাই করবো আর কি। তাহলে ধরি বর্গাকার মাঠের ক্ষেত্র, বর্গাকার মাঠের 1 বাহুর দৈর্ঘ্য, বর্গাকার মাঠের দৈর্ঘ্য আমি তোমাকে করে দিলেই তুমি বুঝে যাবা। দেখো দৈর্ঘ্য, সেটাকে আমরা ধরলাম হচ্ছে x মিটার। তাহলে তুমি বলো ক্ষেত্রফল কত হবে? এই ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তার মানে x বর্গ মিটার। আশা করি বুঝছো। এখন তুমি যদি এই যে এই রাস্তার যে চওড়া, যে রাস্তার যে পুরুত্ব, সেটা হচ্ছে এই যে এখান থেকে এত দূর পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের 4 মিটার। এই যে এখান থেকে এত দূর পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের 4 মিটার। একটু অন্য কালি দিয়ে লিখে দাঁড়াও, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 4 মিটার, ঠিক আছে। তার মানে এখান থেকে যে এই ডিস্টেন্স, এটাও আমাদের 4 মিটার, এখান থেকে যে ডিস্টেন্স, এটাও আমাদের 4 মিটার, আর আমাদের টোটাল যে ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের x মিটার আমরা ধরলাম। তাহলে এই ডিস্টেন্সটুকু কত হবে? এই ডিস্টেন্সটুকু নিশ্চয়ই x থেকে 4 বাদ যাবে, আবার 4 বাদ যাবে। বুঝেছো? বলো তো বুঝেছো কিনা? তুমি দেখো এতটুকু তো 4, এতটুকুও 4, কারণ বর্গাকার মাঠ মানে সব দিকেই সমান। এই রাস্তার চওড়া এখানে 4, এখানে যায় 5 হবে নাকি? রাস্তা তো যে চওড়া দিয়েছে চারদিকে 4 মিটার চওড়া বলেই দিয়েছে, মানে চারদিকেই 4 মিটার চওড়া, তাহলে এখানেও 4 মিটার, এখানেও 4 মিটার। আমরা দেখো বর্গাকার মাঠের পুরাটার ক্ষেত্রফল, যেহেতু পুরাটা বর্গাকার মাঠের পুরাটার দৈর্ঘ্য ধরছি x, তার মানে ক্ষেত্রফল হবে x স্কয়ার, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। আচ্ছা, এখন যদি এই রাস্তার পুরুত্বটা বাদ দিই, রাস্তা যতটুকু চওড়া ওইটুকু বাদ দিই, তাহলে রাস্তা বাদে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাবো। এখন আমরা সেটাই নির্ণয় করব আর কি। আমরা নির্ণয় করব রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য, সেটা আমাদের কত হবে? আমরা সেটাকে এই যে দৈর্ঘ্য কত, টোটালটা ছিল x, এর ভিতরে 4 বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে, তার মানে কত? x - 4 - 4, যেটাকে আমরা বলতে পারবো x - 8। অতএব ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে সেটা। এই ক্ষেত্রফল হবে হচ্ছে x - 8 হোল স্কয়ার, বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহুর দৈর্ঘ্য হচ্ছে x - 8, তার মানে কি x - 8 হোল স্কয়ার। ওকে, আমাদের হচ্ছে শেষ। এবার আমাদের কিন্তু অঙ্কটা অনেকটাই শেষ আর কি। এবার দেখো আমরা কি করব। এবার আমরা যেটা করব, আমাদের বলতেছে যদি রাস্তার ক্ষেত্রফল এত হয়, টোটাল মাঠের ক্ষেত্রফল তুমি জানো, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল জানো, তাহলে দুটা বাদ দিলে কি পাবা? রাস্তার ক্ষেত্রফল পাবা। মানে তুমি দেখো এতটুকের ক্ষেত্রফল জানো, আবার এই রাস্তা বাদ দিয়ে এটুকের ক্ষেত্রফলও জানো, তাহলে কি টোটালটা থেকে তুমি যদি এটুকু বাদ দাও, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবা।
এই জিনিসটাই আসলে আমরা এখন করব, আসো করি। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারবা, ওই যে টোটালটার ক্ষেত্রফল থেকে যদি তুমি রাস্তার ক্ষেত্রফল বাদ দাও, টোটালটার ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিলে এটা হবে 1 হেক্টর। আর 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। আমরা এটাকে বর্গমিটার এককে পেয়েছি না, সেজন্য আমরা একবারে এটা লিখে দিতে পারি, সমস্যা নেই। এখন দেখো এই সমীকরণের মধ্যে এক্স ছাড়া আর কোনো চলক নাই, তাই আমরা কি করতে পারবো, এক্সকে সমাধান করে ফেলতে পারবো। কিভাবে, এই যে স্কোয়ারের সূত্র ভাঙায় দাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে মাইনাস 2 ইন্টু 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার মানে 64 সমান এখানে হলো আমাদের 10,000। তাহলে দেখো প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কিন্তু কাটা, যদি এই দুইটা কাটা চলে যায় তাহলে তুমি এখানে লিখতে পারবা যে কত লিখতে পারবা বলো। আচ্ছা তুমি একটা জিনিস দেখো, আমার তো একটু মিস্টেক হয়ে গেছে, এই যে মাইনাস ছিল না, এই মাইনাসের কারণে তো এটা প্লাস হয়ে যাবে, আমি আবার করি, সমস্যা নেই, মিস্টেক। দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে একটা মাইনাস আছে, মাইনাসকে রেখে দাও, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 64 সমান 10,000। এবার ঠিক আছে, এবার মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু এক্স, তার মানে এখানে লিখতে পারবো একবারে 16x, আর এটা হলো মাইনাস 64 সমান 10,000। তাহলে এখানে দেখো এই এক্স স্কোয়ার কাটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে 16x সমান এই যে মাইনাস 64 ওই পাশে গেলে প্লাস 64, তাহলে 10,000-এর সাথে যোগ হবে হচ্ছে 64। যদি 10,000-এর সাথে 64 যোগ করো তাহলে 10,064, তাহলে এখানে লিখতে পারবা 10,000 যোগ 64 যদি করো তাহলে সেটা হবে 10,064, একে ভাগ দিবা 16 দিয়ে, কারণ এটা গুণ অবস্থায় আছে এদিকে 16, তাহলে এক্স এর মান পাওয়া হচ্ছে 10,064 ডিভাইডেড বাই আমাদের 16, তাহলে এখানে এক্স এর মান পাইলাম আমরা 629। এক্স আমাদের কি ছিল, বর্গাকার মাঠের দৈর্ঘ্য ছিল, তার মানে এটা হচ্ছে মিটার। অতএব আমাদের কি হয়েছিল, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত পাইছি, এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। অতএব আমরা লিখতে পারবো রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল। আমরা এখন এটা লিখতে পারবো, লিখি, এটা সোজা হয় না কেন, আসো দেখি। এবার আমরা লিখবো রাস্তা বাদে মাঠের ভেতরের ক্ষেত্রফল, মাঠের ভেতরের ক্ষেত্রফল। এটা আমরা কি লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো রাস্তা বাদে মাঠের ভেতরের ক্ষেত্রফল আমরা পাইছি হচ্ছে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, আর এক্স এর মান আমরা পাইলাম হচ্ছে 629 মাইনাস 8, এক্স এর মান 629 পাইছি, আর মাইনাস 8 তো ছিলই। তা আসো দেখি কত আসে, 629 মাইনাস 8 কত হলো 621, স্কোয়ার করো, এটা আসে হচ্ছে 38 56 41, 38 56 41 বর্গমিটার। বর্গমিটার কেন, কারণ এটা তো ক্ষেত্রফল, বর্গমিটার তো হবেই। এই অঙ্কটা বুঝেছো কিনা আমাকে বলো, কঠিন লাগছে এই অঙ্কটা বলো তো? আমি এসএসসি লেভেলে থাকতে এই অধ্যায়টা নিজে নিজে করেছিলাম, বলো তো এই অঙ্কটা সহজ ছিল নাকি কঠিন ছিল বলো, তাড়াতাড়ি বলবা, পারা যাবে? যাবে। ওকে, এবার আসো, এই যে এটা কি সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল দুইভাবে সম্ভব, যদি তোমার ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ভূমি আর উচ্চতা গুণ করে দিবা, আর যদি কর্ণ আর ওই যে আরেকটা আর বিপরীত কর্ণের উপরে যদি একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, বিপরীত ওই যে কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর যদি একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ওটা তো সম্ভব আর কি। তা আসো দেখি আমাদের এখানে কি করছে, দুটার মধ্যে যে কোনো একটা সূত্রতে অ্যাপ্লাই হবেই, যেহেতু আমাদের সামান্তরিক বলে দিয়েছে। দেখো আমরা এখানে প্রথমত সামান্তরিক দেখেই বুঝে গেছি যেখানে সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এখানে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। আসলে একটা সামান্তরিক আগে নিয়ে আসি, তারপরে বাকি ব্যাপার স্যাপার দেখতেছি। মনে করো এটাই আমাদের সেই সামান্তরিক, তাহলে এই সামান্তরিকে আমাদের একটা কর্ণ মনে করো এই যে এইটা। এখন এই কর্ণ থেকে বিপরীত কৌণিক বিন্দুর উপরে একটা লম্ব আমরা আঁকাই, মনে করো এই সেই লম্ব, এইখান থেকে এই যে এই সেই লম্ব আমাদের, ঠিক আছে? লম্বটা কি চোখে ধরে? এবার চোখে ধরবে, দেখো। তাহলে এই যে এটা আমাদের 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমাদের একটা কর্ণ। তাহলে আমরা এখন এই কৌণিক বিন্দুগুলোর নাম দিয়ে দিই আর কি,
দরকার নাই, তারপরেও দিয়ে দিই। এখন এখন একটু খেয়াল করো, তোমাকে এই যে এই কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিছে, কর্ণের দৈর্ঘ্যকে তুমি ডি দ্বারা প্রকাশ করতে পারবো, এবং এটা তোমার দেওয়া আছে হচ্ছে 24 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাকে এই যে এই হাইট এইচ, এইচ ডি লিখতেছি কেন, তোমাকে এই হাইট এইচ কত সেটা জিজ্ঞাসা করতেছে। তুমি কি জানো কোন একটা সামান্তরিকে যখন একটি কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ওই দুইটা জিনিসের গুণফল। তাহলে এখানে লিখবা, এখানে দেওয়া আছে, এখানে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য তুমি লিখতে পারবা ডি ইজ ইকুয়াল টু, তুমি একটু ছোট করে নিলা, ডি ইজ ইকুয়াল টু তুমি লিখলা 24 সেন্টিমিটার। খুবই ভালো কথা। তারপরে তুমি যে এখানে এটা করো, কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটাকে তুমি ধরে নাও হচ্ছে এইচ, তুমি এটাকে ধরে নাও হচ্ছে এইচ। এটাকে যদি তুমি এত বড় লেখা যায়, এটুকু সমান আমি ধরে নিলাম হচ্ছে এইচ। এতটুকু সমান যদি এইচ ধরি, তাহলে আমরা কি লিখতে পারবো, যে আমরা জানি প্রশ্ন মতে এই যে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 120, তার মানে কি ডি আর এইচ গুণ করলে যা হবে তা হবে 120। তো ডি এর মান কত পাইছো, ডি এর মান তুমি পাইছো হচ্ছে, দেখো এখানে কিন্তু বর্গ সেন্টিমিটার আছে, এখানেও সেন্টিমিটার আছে, তার মানে কি এইচ এর মানও সেন্টিমিটারে বেরোবে। তাহলে ডি এর মান আমাদের 24 দেওয়া আছে, এইচ এর মান আমরা বের করব, যেটা আমরা ধরেছিলাম এই যে এটা, তারপরে এখানে 120 আছে। তাহলে 120কে 24 দ্বারা ভাগ করো, 120 ভাগ 24, এই ম্যাথগুলো সহজ আসলে। তাহলে এখান থেকে এইচ এর মান পাওয়া যায় হচ্ছে কত, 120 ভাগ 24 যদি করো, তাহলে এটা পাওয়া যাচ্ছে 5, কি হবে, এত সেন্টিমিটার হবে। তার মানে এই যে এই উত্তর কত বলো তো, উত্তর হচ্ছে 5। তার মানে কত, এই সমান আমরা পাইলাম হচ্ছে 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। বলো বুঝেছো কিনা? ক্লিয়ার? ওকে, সহজ ছিল। এত বড় লেখা লিখতে ইচ্ছা করলো না, তাই আর কি কপি করে বসাই দিছি। তোমরা কিন্তু আবার লিখতে হবে, তোমরা তো পরীক্ষা খাতায় কপি করতে পারবা না, লিখবা। আসো তারপরে দেখি আমাদের পরের ম্যাথটা কি, এটাও সামান্তরিক রিলেটেড ম্যাথ। তার মানে এখানেও আমাদের ওই সামান্তরিকের দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো কি বলতেছে, পড়ি। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি যদি 10 মিটার হয়, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, প্রশ্নটা পড়ো, আমি তোমাকে দেখাচ্ছি। বলো। আগের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসো। আমাদের আর কয়টা উদাহরণ আছে গো, বেশি উদাহরণ নাই, আসো শেষ করে দিই। চলো এবার নেক্সটটা করি, নেক্সট প্রশ্নটা একটু পড়ি। আমাদের বলতেছে একটি, এটা তো গেলই, আচ্ছা এবার নেক্সট, এটা তো গেল, এবার নেক্সট প্রশ্নটা একটু পড়ি। আসো, কি মাউস কাজ করে না কেন, আচ্ছা কাজ করছে। এবার আমাদের নেক্সট প্রশ্নে কি বলতেছে, নেক্সট প্রশ্নে বলতেছে যে একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার, একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে আমরা কি অপর কর্ণের কাছাকাছি পৌঁছাইতে পারি। তোমাকে এখানে আসলে কিছু নলেজ যেগুলো তোমরা আগে অর্জন করছো, এটা অ্যাপ্লাই করতে হবে। আসো আমি তোমাকে আসলে দেখাই, যদি দেখাই তুমি ব্যাপারটা বুঝবা, না দেখালে বুঝবা কিভাবে। আসো দেখাই, ঠিক আছে, দেখালে ব্যাপারটা বুঝতে পারবা। তো আমরা কি করতে পারি দেখো, প্রথমত এই অঙ্কটা একটু বড়, একটু ধৈর্য ধরিও। তো প্রথমত আমরা এখানে যা যা দেওয়া আছে সেই অনুযায়ী চিত্র আঁকাই ফেলবো। তাহলে প্রথমত একটা সামুদ্রিক আঁকাবো, আমার জন্য সামুদ্রিক আঁকানো সহজ, তোমাদের জন্য একটু কঠিন। তোমরা যদি এইভাবে সামুদ্রিক আঁকাও, একটু সুন্দরভাবে আঁকাবা। কাটি গেল কেন? আচ্ছা, এরপরে আমরা কি করতাম, আমরা ওই যে 4টা শীর্ষ দিয়ে দিতাম আর কি, শীর্ষ দিয়ে দিই, এই হচ্ছে 4টা শীর্ষ গেল। তারপর বলতেছে ওই যে ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত, তার মানে 2টা কর্ণ দিতে হবে আর কি। তো কর্ণ দিয়ে দিই, মনে করো এই একটা কর্ণ, এই একটা কর্ণ, আমাদের চোখের আন্দাজ বলে যে এটা আমাদের ক্ষুদ্রতম কর্ণ, এটা আমাদের চোখের আন্দাজ বলে এটা আমাদের ক্ষুদ্রতম কর্ণ,
ক্ষুদ্রতম, আর এটা আমাদের বৃহত্তম, মানে দুইটার মধ্যে বৃহত্তম। ঠিক আছে, ভালো কথা। এরপরে আমাদের কি তথ্য দেওয়া আছে? সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য 12, এটা যদি 12 মিটার হয়, মিটার এন ছোট হাতের এম লিখলাম, তাহলে এটাও 12 মিটার হবে, কারণ আমরা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল জানি। এই বাহুটা যদি 8 মিটার হয়, এই বাহুটা আমাদের 8 মিটার হবে। আর কি দেওয়া আছে? ক্ষুদ্রতম কর্ণ, তার মানে এই যে এই কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 10 মিটার। তার মানে আমরা যদি এখন এই চতুর্ভুজ মানে এই সামান্তরিকের একটা নাম করে দিই এ বি সি ডি, এখান থেকে আমরা কি কি লিখতে পারি আমি সেইগুলো লিখে ফেললি। যে এখানে মানে এখানকে ইংরেজিতে বলা হয় হেয়ার, হেয়ার এ বি ইজ ইকুয়াল টু 12 মিটার। তো দুইটা জিনিস একই সমান, তার মানে আমরা ছোট করে লিখতে পারি এ বি সমান সিডি সমান 12 মিটার লিখতে পারবো। তারপরে লিখতে পারবো হচ্ছে বিসি সমান এডি সমান 8 মিটার। তারপরে ক্ষুদ্রতম কর্ণ যেটাকে আমরা বিডি ধরছি, সেই বিডি সমান কত বলতো? কত? 10 মিটার। আমাদের এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং আমাদেরকে জানতে চাচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য, তার মানে এসি সমান কত। এসি সমান কত আমাদেরকে এখন এত দূর পর্যন্ত পৌঁছাইতে হবে। বুঝতে পেরেছো? একটু বুঝতে পেরেছো কিনা বলো। আশা করি বুঝতে পেরেছো। তা আসো আমরা একটু কাজ কাম করি যে আসলে আমরা এখন এখানে কি করতে পারি। তো প্রথমত দেখো, তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি একটু এখানে খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করতে পারবা। তুমি কিন্তু একটা চতুর্ভুজ নাও, তুমি একটা চতুর্ভুজ নাও, এই যে এই মানে ত্রিভুজের মধ্যে দেখো একটা কর্ণ, এই ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য জানো। তার মানে তুমি এখানে কি কি জানছো আমি তোমাকে একটু দেখাই, মাথা খারাপ করো না, একটু তাকাও। এই যে তুমি এটার দৈর্ঘ্য জানো, তুমি এটার দৈর্ঘ্য জানো, তুমি এটার দৈর্ঘ্য জানো। তার মানে কি এই একটা ত্রিভুজ হয়েছে এ বি ডি, এই ত্রিভুজে তুমি 3টা বাহুর দৈর্ঘ্য জানো। কোনো একটা ত্রিভুজে যদি 3টা বাহুর দৈর্ঘ্য জানা যায়, তাহলে সেই 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 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তাই না? কোনো একটা ত্রিভুজে যদি 3টা বাহুর দৈর্ঘ্য জানা যায়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এখন আমরা কি করব? যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল কেন নির্ণয় করব? কারণ আমি তোমাকে বলতেছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পরে আমরা আবার আরেকটা ক্ষেত্রফলের সূত্র দিয়ে এই এখানকার যে উচ্চতা সেটা বের করে ফেলতে পারবো। সেই উচ্চতা বের করলে আমরা অপর কোণের দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারি। আমি তোমাকে দেখাচ্ছি, তুমি টেনশন করো না। তাহলে মানে এখন আমরা কি করব দেখো, তুমি তাকায় থাকো, তুমি এমনি বুঝে যাবা। দেখো আমরা এখন এই যে ত্রিভুজ এ বি ডি এ, এই ত্রিভুজে এ বি ডি এ বি সমান কত? এ বি সমান হচ্ছে আমাদের 12 মিটার। আর আমাদের বিসি সমান কত? আমাদের বিসি সমান হচ্ছে 8 মিটার। বিসি তো না, মানে এক কথায় হচ্ছে আমাদের এডি, এডি সমান কত? এডি সমান হচ্ছে আমাদের 8 মিটার। আর আমাদের আরেকটা বাহুর দৈর্ঘ্য লাগবে, সেটা হচ্ছে বিডি, বিডি সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 10 মিটার। যদি এটাই হয় তাহলে আমরা কি জানি, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল? √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। মনে আছে? এটা 16.1 পড়ছিলাম, মনে আছে কিনা এই সূত্রটা বলো তো? আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে এস কি ছিল? এস ছিল আমাদের অর্ধ পরিসীমা। তাহলে এই ত্রিভুজের জন্য অর্ধ পরিসীমাটাকে আমরা নির্ণয় করে ফেলি। তো এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, যেটা হবে হচ্ছে সবগুলা বাহুর যোগফলের অর্ধেক। তার মানে কত? 12 যোগ 8 যোগ 10 ডিভাইডেড বাই 2। তাহলে এস এর মান তুমি কত পাচ্ছ? এখানে এস এর মান পাচ্ছ হচ্ছে, তুমি করো 12 যোগ 8 যোগ 10 ডিভাইডেড বাই 2। যদি করো তাহলে এটা পাও 15। তার মানে এস এর মান তুমি পাইলা হচ্ছে 15 মিটার। তাহলে তুমি ক্ষেত্রফল বের করে ফেলো। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হবে √ওভারটা ভালো হয় নাই, √ওভার। এবার তুমি এই প্রত্যেকটা বাহুর মান বসায় দাও, এস ইন্টু এস মাইনাস এ। তার মানে এস প্রথমে বসাবা, তারপরে এস মাইনাস এ, তার মানে 15 মাইনাস প্রথম বাহু হচ্ছে 12, তারপরে এস মাইনাস বি, তাহলে 15 মাইনাস 8, তারপরে কত? এস মাইনাস সি, তাহলে 15 মাইনাস 10। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো আসলে কত আসে। দেখি আসো, তাহলে √15 ইন্টু 15 মাইনাস 12 মানে 3 ইন্টু 15 মাইনাস 8 মানে 7 ইন্টু 15 মাইনাস 10 মানে 5। তাহলে এটা আসলে হচ্ছে 39 দশমিক কত? 68
68 মিটার। ঠিক আছে, খুবই ভালো কথা। আমরা এখান থেকে কি পাইলাম, ওই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম। আচ্ছা, একই ত্রিভুজের ক্ষেত্রফল কি দুই রকম হয় না একরকম হয়? একরকম হয়। তার মানে এখন দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে তুমি এখান থেকে এই উচ্চতাটা চাইলেই নির্ণয় করে ফেলতে পারবা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে তুমি এই ত্রিভুজ থেকে এই কই গেল, এই ত্রিভুজ থেকে এই উচ্চতাটা নির্ণয় করে ফেলতে পারবা। মনে করো এই উচ্চতার নাম দিলাম আমি এইচ, আর এটা আমাদের ভূমি, এটা আমাদের উচ্চতা। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার একই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, তুমি ধরো ভূমি ইন্টু উচ্চতা। তো তুমি বলো এবিডি এর ভূমি কত? এখানে 12 মিটার না? এই যে এটা আমাদের ভূমি, এটা আমাদের ভূমি, তাহলে এবিডি এর মান হচ্ছে 12 মিটার। তার মানে তুমি এবিডি এর ক্ষেত্রফল দেখো বের করলে হচ্ছে 39.68। তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় তুমি লিখতে পারবা 39.68 সমান হাফ, এখানে থাকলো ভূমি হচ্ছে আমাদের 12 মিটার। আচ্ছা, আর উচ্চতা আমরা এইচ ধরে নিলাম, এটা আমরা লেটসে ধরলাম আর কি, এটা আমাদের ধরা জিনিস। ঠিক আছে, এইচ হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এখান থেকে আমরা দেখো এই সমীকরণে এইচ ছাড়া কিছু নাই, তাহলে এইচ এর মান বের করে ফেলতে হবে। যদি 12 কে 2 দ্বারা ভাগ করা হয় 6 হয়, 6 কে এবার 39.68 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 6.61। তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেলাম, এইচ এর মান পাইলাম হচ্ছে 6.61। এত কি হবে? এত হবে মিটার। তার মানে দেখো এই যে এই উচ্চতা, আর এখান থেকে তুমি যদি বর্ধিত করে দাও, এই দুইটাই সেম। কেন দুইটাই সেম? কারণ দুইটাতে একই উচ্চতা, তাই না? এই দুইটাই সেম। তার মানে এটা যদি এইচ হয়, তার মানে এটার আমাদের এইচ। এবার তুমি এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, সরি আমি একটু ভালো করে আঁকাই। এবার তুমি এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, এটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজে এটা আমাদের অতিভুজ। আর এই বাহুর দৈর্ঘ্য তুমি জানো, এই বাহুর দৈর্ঘ্যও কিন্তু তুমি জানো। এখন এই বাহুর দৈর্ঘ্য কিন্তু তুমি জানো না, এখন তোমাকে জানতে হবে কিভাবে তুমি এই বাহু এটুকের দৈর্ঘ্য কিন্তু তুমি নির্ণয় করতে পারো। এই অঙ্কটা একটু জটিল আর কি, মানে চিন্তা ভাবনা করতে হয়, আমি তোমাকে শিখাই দিচ্ছি। এরপরে আমি আরেকবার বলবো, আর তারপরে তুমি দেখবা ক্লিয়ার হয়ে গেছে। আমি তোমাকে আবার বলি, তার মানে আমরা এখন সমকোণী ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমি দেখছি আমাকে আরেকটা জিনিসের দৈর্ঘ্য জানতে হচ্ছে। হ্যাঁ, কিসের দৈর্ঘ্য জানতে হচ্ছে? মনে করো এই একটা বিন্দুতে ছেদ করলে এই বিন্দুর একটা নাম দিয়ে দিলাম, মনে করো এম। তার মানে কি আমাকে এখন বিএম এর দৈর্ঘ্যটা জানতে হচ্ছে। এখন এই বিএম এর দৈর্ঘ্যটা আমি কিভাবে পাবো? তাই তো, বিএম এর দৈর্ঘ্যটা আমি কিভাবে পাইতে পারি তুমি একটু খেয়াল করো। কিভাবে পাইতে পারি বলো তো? আসো আমি তোমাকে দেখাই বিএম এর দৈর্ঘ্যটা আমরা কিভাবে পেতে পারি। তুমি দেখো, তুমি কিন্তু এই বাহুর দৈর্ঘ্য জানো, তুমি আবার এই বাহুর দৈর্ঘ্য জানো, এটা হচ্ছে এইচ, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বিএম এর দৈর্ঘ্যটা বের করতে পারো না? তাহলে তুমি এখন লিখবা ত্রিভুজ, তুমি এখন লিখবা যে ত্রিভুজ যে বিসিএম এ, ত্রিভুজ বিসিএম এ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমাদের এখানে এখন আমরা অতিভুজের মান লিখে দিই। অতিভুজ হচ্ছে এখানে বিসি স্কয়ার, লম্ব মানে সিএম স্কয়ার, আর ভূমি মানে বিএম স্কয়ার। তো আমরা এখানে দেখো বিসি এর মান আমরা জানি, সেটা হচ্ছে আমাদের 8 স্কয়ার। সিএম এর মান আমরা বের করলাম, সেটা হচ্ছে 6.61, তারপরে স্কয়ার, আর এখান থেকে আমরা বিএম স্কয়ার রেখে দিলাম। বিএম এর মান আমরা জানি না, বের করব। তাহলে বিএম এর মান কত আসে একবারেই লিখে দিই। 8 কে স্কয়ার করো তাহলে হয় হচ্ছে 64, তারপরে এদিকে 6.61 কে স্কয়ার করো তাহলে যা হয়, এবার তাকে রুট করো, রুট করলে আসে হচ্ছে 4.5। তার মানে কি এখান থেকে তুমি বিএম এর মান পাইলা, বিএম এটার মান পাইলা হচ্ছে 4.5 মিটার। তাহলে দেখো আমরা বিএম এর মান পেয়ে গেলাম কত? বিএম এর মান পেলাম হচ্ছে 4.5 মিটার। তাহলে কি তো তুমি টোটাল এম এর মান পেয়ে গেলা। তুমি সিএম এর মান জানো, সেটা হচ্ছে এইচ। তাহলে এখান থেকে এসি এর মান বের করে ফেলতে পারবা। কারণ এই এসিএম এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে আমাদের এখানে লম্ব, উচ্চতা সবসময় লম্ব হয়, তুমি তো জানো। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, যদি এই ত্রিভুজে আসবো, লিখবো যে ত্রিভুজ এসিএম একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এসিএম এ কোন কোনটা 90 ডিগ্রি? আমাদের হচ্ছে এম কোনটা 90 ডিগ্রি, তার মানে এএমসি সমান 90 ডিগ্রি। অতএব আমরা এখানে আবার লিখতে পারবো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কোয়ার। তুমি যখন বড় হয়ে যাবা ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই সেই আন্ডা সান্ডা এইসব লেখা লাগবে না, তুমি একবার এটা লিখতে পারবা। তারপর দেখো অতিভুজের মান কত, অতিভুজের মান তো আমরা বের করব, তার মানে কি ওই অতিভুজ হচ্ছে আমাদের এসি, যেটা আমাদের বৃহত্তম কর্ণ রুট ওভার। এখন লম্ব, লম্ব কি আমাদের সিএম স্কোয়ার, লম্ব হচ্ছে আমাদের সিএম স্কোয়ার প্লাস ভূমির মান কত, ভূমি হচ্ছে আমাদের এম স্কোয়ার, ভূমি হচ্ছে আমাদের এ এম স্কোয়ার। দেখো ভূমি হচ্ছে আমাদের এ এম স্কোয়ার, খুবই ভালো কথা। তার মানে দেখো সব কিছুর মান আমরা জানি, এখন মান বসায় বের করে ফেলতে পারবো। সিএম, সিএম হচ্ছে আমাদের এইচ স্কোয়ার, খুবই ভালো কথা। তারপরে এম, এম এর মধ্যে দুটো অংশ আছে, এ বি প্লাস বিএম, তার মানে এখন এই এম এর জায়গায় তুমি লিখতে পারবা এ বি প্লাস বিএম। অঙ্কের সৌন্দর্য এখানেই যে তোমাকে আসলে সে ভাবতে সাহায্য করে। দেখো বিএম স্কোয়ার, তোমাকে একটা কতটুকু জিনিস দেওয়া ছিল, তারপরে তুমি কিভাবে কিভাবে এখানে চলে আসতেছো। তারপরে দেখো তুমি এখন যেটা করবা, তুমি এখন যেটা করবা এইচ এর মান তো তুমি জানো, সেটা হচ্ছে 6.61, মানে 6.61। আর এ বি এর মান তুমি দেখো জানো, সেটা হচ্ছে যে 12 মিটার, তার মানে এখানে শুধুমাত্র 12 লিখলা। আর বি এম এর মান তুমি বের করলা, সেটা হচ্ছে 4.5, এটা হচ্ছে 4.5, 4.5। তারপরে হোল স্কয়ার দিয়ে দিলা। এবার একবারে ক্যালকুলেশন করো, তাহলে দেখো এসি এর মান বের হয়ে যাবে। ক্যালকুলেশন করলে কিভাবে বের হবে, তাহলে রুট ওভার 6.61 তাকে করলাম স্কয়ার প্লাস 12 আর 16, 16.5, 16.5কে স্কয়ার করো, তাহলে আসে হচ্ছে 17.77। তাহলে রুট আর দিলাম না, এটা আসে হচ্ছে 17.77, সরি এসি ইজ ইকুয়াল টু 17.77। এত কি হবে, মিটার হবে। তার মানে ওই যে আমরা এসিকে কি ধরেছিলাম, এসিকে ধরেছিলাম হচ্ছে বৃহত্তম কর্ণ, তাহলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 17.77, যেখানে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য ছিল হচ্ছে 10 মিটার। অতএব লিখতে পারবা বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, বুঝছো? অনুশীলনী তো দেখবে এই ধরনের একটা ম্যাথ আছে 17.77। আমি তোমাকে অনুশীলনীর ম্যাথগুলো দেখাই দিব, যেগুলো তুমি আজকে বাড়িতে করবা। আমি তোমাকে আরেকবার বলি, রিভিউ করে দিই, এটা যেহেতু একটু বড় ছিল। এটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে মনে করো এই যে এই সামুদ্রিকে একটা বাহুর দৈর্ঘ্য, আমি জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য 12 মানে তার বিপরীত যে বাহু আছে তার দৈর্ঘ্য 12। আর একটা বাহুর দৈর্ঘ্য 8 দিয়েছে, এটার দৈর্ঘ্য 8 মানে তার বিপরীত যে বাহু আছে তার দৈর্ঘ্য 8, এটা গেল। এবার ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, তো দুইটা কর্ণ আঁকাবা, যেটার দৈর্ঘ্য তোমার চোখে ক্ষুদ্রতম মনে হবে তার দৈর্ঘ্যকে তুমি 10 দিয়ে দিবা। তার মানে এবার তোমাকে অপর যে কর্ণ আছে সেটা বের করতে হবে। আমাকে এখন যা যা দেওয়া আছে আমি লিখে ফেললাম, লিখে ফেলার পরে তুমি দেখবা একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তুমি জানো। এখন আমার ওই ত্রিভুজের ক্ষেত্রফল কেন বের করব, কারণ আমাকে আসলে উচ্চতাটা বের করতে হবে। এখন উচ্চতা বের করতে হবে, ওই ত্রিভুজের উচ্চতা মানেই তো ওই আর কি আমাদের কি ওই সামান্তরিকের উচ্চতা, সেই জন্যই আর কি। তাহলে ত্রিভুজের উচ্চতা বের করার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে দেখতেছি আমাকে 3টা বাহুর দৈর্ঘ্য দিছে, তার মানে কি ওই 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো একটা ত্রিভুজ ধরলাম, ওই ত্রিভুজ ধরে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য অর্ধ পরিসীমা নির্ণয় করে, অর্ধ পরিসীমা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। দেন এবার আমরা কি করবো, আমাদের উচ্চতা বের করতে হবে। তো একই ত্রিভুজের ক্ষেত্রফল তো দুই রকম হবে না, তো আমরা তো আবার একই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল লিখতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কেবল বের করে আসলাম হচ্ছে 39.68, তো 39.68 লিখে এখান থেকে এই ত্রিভুজের উচ্চতাটা আমরা বের করে ফেললাম। এখন এই উচ্চতাটা এখানে যে উচ্চতা, এখানে এসে সেই উচ্চতাটা চেঞ্জ হয়ে যাবে না, মানে একমাত্র খালি শিফট করতেছে, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি কেন, যাতে আমরা একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারি, করে এটাকে আমরা সলভ করতে পারি। তুমি দেখবা অনেক কথাবার্তা লেখা যায় যে সি হতে এ বি এর বর্ধিত অংশের উপরে সি এম লম্ব অঙ্কন করি, যা এ বি কে এম বিন্দুতে ছেদ করে। তুমি এই শব্দ দিয়ে নাও লিখো, তোমাকে স্যার কিচ্ছু বলবে না, মানে মেইন কথা হচ্ছে এতটুকুই। তোমাকে বুঝতে হবে যে এখানে যেটা, এটা যে এইচ, এখানে এসেও সেইটা একই এইচ থাকবে, এটা বুঝতে হবে, এটা বুঝলেই হয়ে গেল। তারপরে কি বিসিএম থেকে তুমি দেখো, এখন এই সমকোণী ত্রিভুজ থেকে এসি নির্ণয় করতে গেলে আমাকে বিএম এর দৈর্ঘ্য জানা লাগবে। তার মানে কি এই ছোট সমকোণী ত্রিভুজটা ধরবা, কারণ কি এটার দৈর্ঘ্য জানো, এটার দৈর্ঘ্য জানো, এই দুইটার দৈর্ঘ্য ধরে তুমি কি করতে পারবা, তুমি কি করতে পারো, তুমি আসলে বিএম এর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবা। তুমি বিএম এর দৈর্ঘ্য বের করে ফেললা, তারপরে কি তুমি দেখো এবার সব কিছুর দৈর্ঘ্য জানো, তুমি এই যে লম্বা বাহুটার দৈর্ঘ্য জানো, উচ্চতার দৈর্ঘ্য তো আগেই জানো, তাহলে উচ্চতাও জানো আবার ভূমিও জানো। তাহলে এটা দুটো অ্যাপ্লাই করে তুমি এখান থেকে এসি এর দৈর্ঘ্য বের করে ফেললা। আর বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য তো এটাই, এসি বৃহত্তম কর্ণ। বলো এই অঙ্কটা বুঝেছো কিনা, নাকি মাথা ঘুরে গেছে, বলো তো।
নিচ্ছে। ওকে, এবার এই অঙ্ক ছোট। এই যে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, ক্ষেত্রফল এত, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা রম্বসের ক্ষেত্রফল শিখছি না? যদি রম্বসের দুটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই রম্বসের ক্ষেত্রফল কত আমরা শিখছি। আসো ওই সূত্র ধরেই করব, একটু বড় করি, একটু বড় হলে দেখতে ভালো লাগে আর কি। এটা সহজ, দেখবা এটা সহজ। আমি একটা সলিউশন লিখে দিই, এখানে একটা এন লিখতে হবে। বড় হলে দেখবা সলিউশনকে আর সলিউশন লেখে না, এইভাবে লেখে এস ও এল আর উপরে পাওয়ারে এন লেখে। তুমি ইকুয়েশনকে আর ইকুয়েশন লেখে না, ই কিউ পাওয়ারে এন লেখে। ঠিক আছে, এরকম অনেক বড় হলে জিনিসপত্র দেখবা। আপাতত এইগুলা সলিউশনটা শিখো। ঠিক আছে, এবার দেখো এখন এই 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 যে আমাদের একটা রম্বস, এই রম্বসের এই কর্ণর দৈর্ঘ্য মনে করো এটা, আর এই কর্ণের দৈর্ঘ্য মনে করো এটা। ঠিক আছে, আচ্ছা মনে করো এটা আমাদের D1, এটা আমাদের মনে করো D2। তাহলে এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ। তুমি কি জানো রম্বসে যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে সেই রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এইটাই তো আমরা এখন অ্যাপ্লাই করব। তো এখানে যা দেওয়া আছে তুমি লিখে ফেলো, হেয়ার গিভেন, ইংরেজিতেই লিখি, হ্যাঁ, হেয়ার গিভেন। কি গিভেন? যে একটি কর্ণের দৈর্ঘ্য, তুমি মনে করো D1 এর দৈর্ঘ্য দেওয়া আছে, D1 ইজ ইকুয়াল টু 10 মিটার। তাহলে D2 সমান কত এটাই তো জানতে চাইছে। তারপরে পরিসীমা কত, পরিসীমাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে টোটাল যেই লেন্থ। তো সেটাকে তুমি পরিসীমায় লিখে দাও, তোমার তো পরিসীমা লেখার দরকার নেই। পরিসীমা সমান হোয়াট, আর এটাকে D2 সমান হোয়াট। তাহলে আমরা এখন জানি যা তাই লিখবো, যে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে D1 ইন্টু D2। তো রম্বসের ক্ষেত্রফল এখানে তোমাকে দেওয়া আছে হচ্ছে 120 মিটার বর্গমিটার আর কি। তাহলে হাফ D1 এর মান তুমি জানো সেটা হচ্ছে 10, আর এখানে D2 এর মান তুমি বের করবা। তো কত আসে, ওই যে দেখো এখানে D2 ছাড়া কিছু নাই, তার মানে বের করতে পারবা। তার মানে কি 2 এদিকে ভাগ আছে, ওদিকে থেকে গুণ হবে। আচ্ছা পরে গুণ করো, এই যে 2 এখানে -1/2 আর এদিকে 10, তার মানে 5 হয়। 5 এবার ওদিক দিয়ে ভাগ করে দেবা, তাহলে 120 ভাগ 5 পাওয়া হচ্ছে 24। তার মানে D2 এর মান পাওয়া হচ্ছে 24। D2 এর মান পাওয়া হচ্ছে তুমি 24 মিটার। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা দেখো, রম্বস মানে কি? রম্বস মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। তার মানে কি এই বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এই বাহুর দৈর্ঘ্য a হবে, এই বাহুর দৈর্ঘ্য a হবে, এই বাহুর দৈর্ঘ্য a হবে। এখন তুমি দেখো রম্বসে, তোমাকে আমি গতকাল বলেছিলাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে যে কোণ হইছে এটা হচ্ছে আমাদের সমকোণ। এখন এই বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে তোমাকে এই দৈর্ঘ্যটুকু আর এই দৈর্ঘ্যটুকু বের করতে হবে, মানে এই দৈর্ঘ্যটুকু আর এই দৈর্ঘ্যটুকু ব্যবহার করতে হবে। আসো ব্যবহার করি। তো এই দৈর্ঘ্যটুকু কত হবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে কি এই কোণটা হচ্ছে সমকোণ, আর টোটালটা যে D2 এটা হচ্ছে D2 এর অর্ধেক। তার মানে এতটুকুর দৈর্ঘ্য কি হবে? D2 ডিভাইডেড বাই 2, D2 ডিভাইডেড বাই 2। আর এতটুকুর দৈর্ঘ্য হবে D1 ডিভাইডেড বাই 2, কারণ টোটালটুকুর দৈর্ঘ্য হচ্ছে D1। এই হচ্ছে ব্যাপার। তুমি মনে করো এই বিন্দুকে একটা নাম দিয়ে দাও, নাম দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা। তো মনে করো এই বিন্দুর নাম A, এটা B, এটা C, এটা D, আর মাঝে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে O। তার মানে তুমি এখন লিখতে পারবা, কি লিখতে পারবা দেখো, তো এই যে তুমি এখন যেটা লিখতে পারবা যে ত্রিভুজ, এই ত্রিভুজটা নিলাম, তুমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, যে সেম অ্যান্সার পাবা। তাহলে ত্রিভুজ, কারণ চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা প্রমাণ করার সময় দেখেছিলাম। ত্রিভুজ ও বি সি এ, আমরা যদি দেখো এটা সমকোণ, তার মানে কি এটা যদি ভূমি হয় এটা তারপরে লম্ব, তাহলে আমরা কি করব? আমরা ও বি এর মান লিখবো। ও বি হচ্ছে আমাদের D1 ডিভাইডেড বাই 2। তাহলে D1 এর মান কত? আমাদের দেওয়া আছে হচ্ছে 10, তাহলে 10 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হলো কত আমাদের? এটা হলো 5 মিটার। আচ্ছা তারপরে আমরা দেখো ওসি এর মান লিখবো। ওসি কত? ওসি হচ্ছে D2 ডিভাইডেড বাই 2। D2 এর মান কত? আমরা বের করলাম হচ্ছে 24, তাহলে 24 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে 12 মিটার। খুবই ভালো কথা। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কেন লিখবো ভাইয়া? আমরা তো এটার দৈর্ঘ্য বের করবো না, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য নির্ণয় করলেই তো হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলেই তো হচ্ছে। তাহলে আমরা এখন লিখতে পারবো বিসি সমান হোয়াট?
বিসি তো আমাদের আমরা ধরে নিয়েছি যে বিসি সমান এ, তাহলে বিসি সমান এ সমান হোয়াট, সরি, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজের মান আমাদের হচ্ছে বিসি, তাহলে বিসির উপর স্কয়ার, লম্ব তুমি যে কোনো একটাকে লম্ব ধরতে পারো, তাহলে বাকিটা ভূমি হয়ে যাবে, তাহলে ওসি স্কয়ার প্লাস আর ভূমির মান আমি ধরলাম হচ্ছে ওবি স্কয়ার, তাহলে বিসি এর মান কত হবে, বিসি এর মান হবে রুট ওভার, এবার এর ভিতরে তুমি মান বসাবা, ওসি এর মান তুমি বের করছো হচ্ছে 12 স্কয়ার আর এর মান বের করছো হচ্ছে 5 স্কয়ার, তাহলে বিসি এর মান তুমি পাবা হচ্ছে, এই যে এটাকে তুমি ক্যালকুলেশন করলে দেখবা 13 পাচ্ছ, 13 মিটার, তার মানে কত, বিসি এর মান পাচ্ছ 13, আর বিসি সমানই তো তুমি এ ধরেছিলা, তার মানে ওই রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার, তাহলে রম্বসের পরিসীমা কত হবে, তাহলে লিখতে পারবো অতএব রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা ওটা সমান লিখতে পারবা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে রম্বসের পরিসীমা 4a, তাহলে 4 ইন্টু কত 13, তাহলে 4 13 কত হয় 52 মিটার। থ্যাংক ইউ, এই হচ্ছে অঙ্ক। বলো এই অঙ্কটা বুঝেছো? সহজ ছিল কিন্তু, বুঝছো তাই না? বুঝছি। আচ্ছা এটাও করে দেব, এরপরে কি আছে এটা করে দিই, কতটুক টাইম হলো দেখি, দাঁড়াও আসো এই অঙ্কটা করে শেষ করে দিই, অঙ্কটা ছোট অঙ্ক, ছোটই আছে সমস্যা নেই। আসো আমরা এই অঙ্কটা পড়ি, এই অঙ্কটা করে আমরা শেষ করে দেবো, কিছু অনুশীলনীতে কাজ দিব, কারণ আমি শুধু করে দিব আর তুমি শুধু বসে থেকে দেখবা তা কি হয়, তা তো হয় না। আমি কিছু করে দিব, তোমার থেকে কিছু করে নিব, তারপরে তোমার কাজ শেষ। আসো আমরা করি, এবার এই অঙ্কটা করি, আমাদের এখানে যা যা আছে আমরা তাই বুঝি, তাই বোঝার চেষ্টা করি, দেখবে অঙ্ক দেখবা অর্ধেক সলিউশন হয়ে গেছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তার মানে একটা ট্রাপিজিয়াম আঁকাইতে হবে। ট্রাপিজিয়াম কাকে বলে? যার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তো ধরো এটাই আমাদের সেই ট্রাপিজিয়াম আর কি। তাহলে এই ট্রাপিজিয়ামের শীর্ষ সাইডটার নামকরণ করে দিই, এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। পরীক্ষায় কিন্তু একটু ওই যে রং সং মারি লিখতে হবে, যে মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এসব লিখতে হবে। এসব তো তুমি বা এখন বড় হচ্ছ না আস্তে আস্তে, যারা বড় হয়ে যায় তাদের লেখা লাগে না, যারা ছোট তাদের লেখা লাগে। এটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 91 সেন্টিমিটার আর 51 সেন্টিমিটার, তার মানে যেটা বড় তার দৈর্ঘ্য তুমি দিবা হচ্ছে 91 সেন্টিমিটার, তার মানে তুমি এখানে লিখতে পারবা হেয়ার এবি সমান হচ্ছে আমাদের 91 সেন্টিমিটার, আর আমাদের যে ডিসিডি সেটা সমান হচ্ছে আমাদের 51 সেন্টিমিটার। ঠিক আছে, আমি একটু আলাদা করে মার্কিং করি, এখান থেকে এত দূর পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে তুমি এইভাবে নামকরণ করে দিলাম, ধরো এতটুক থেকে এতটুকু, সেটা হচ্ছে আমাদের 91 সেন্টিমিটার। আর এখান থেকে এত দূর পর্যন্ত যে ডিস্টেন্স, এটা তুমি একটা নাম দিয়ে দিলা, সেটা হচ্ছে আমাদের, এখান থেকে এত দূর পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের 51 সেন্টিমিটার। শেষ। এরপরে বলতেছে অপর দুটি বাহুর দৈর্ঘ্য, তার মানে এই বাহুর দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য দিয়েছে মনে করো 37 সেন্টিমিটার, আর এটার দৈর্ঘ্য দিয়েছে মনে করো 13 সেন্টিমিটার। ভালো কথা, তার মানে আমরা এখন এখানে লিখব যে আমাদের এডি সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 13 সেন্টিমিটার, আমাদের বিসি সমান দেওয়া আছে হচ্ছে 37 সেন্টিমিটার। এবার আমাদেরকে বলতেছে যে ওই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তার মানে আমাকে কোনোভাবে এখন উচ্চতার কাছাকাছি পৌঁছাইতে হবে। আমরা যদি উচ্চতায় পৌঁছাইতে পারি আমরা তাহলে সব কিছু করতে পারবো। তাহলে আমাদেরকে উচ্চতাকে ধরে নিতে হবে না, কারণ উচ্চতা তো দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব যে ধরবো মনে করো এই সেই উচ্চতা আর কি, এইটা যে উচ্চতা, দেখো এটা যে উচ্চতা, এটাও আমাদের সেম উচ্চতা, এই দুইটা, ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই উচ্চতা। এই উচ্চতাকে ধরো আমরা এইচ ধরে নিলাম, এটা হচ্ছে এইচ, ধরি এখানে এইটা যেই বিন্দুতে ছেদ করলো এটা একটা নাম দিয়ে দিলাম, ধরো এটার নাম দিয়ে দিলাম এম, এটার নাম দিয়ে দিলাম এন। ধরি ডিএম সমান সিএন ইজ ইকুয়াল টু এইচ মিটার, সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার ধরে নিলাম।
ঠিক আছে। এবার আসো আমরা কি করতে পারি, দেখো আমরা যদি এতটুকুকে এক্স ধরি তাহলে আমরা আবার কি ধরলাম, এ এম সমান এক্স। আমরা প্রমাণও কিন্তু এভাবেই করেছিলাম, মনে আছে কিনা। এটুকু এতটুকুকে যদি এক্স ধরি তাহলে এম এন এর মান হচ্ছে 51 সেন্টিমিটার। কারণ কি, এই টোটালটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে এটা যে দৈর্ঘ্য হবে এটাও সেম দৈর্ঘ্য হবে, সেজন্য আমরা এতটুকুকে 51 সেন্টিমিটার বলতে পারি। ঠিক আছে, 51 সেন্টিমিটার বললাম। তাহলে এতটুকু এর দৈর্ঘ্য কত, এতটুকুর দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের, অতএব তুমি বি এন সমান লিখতে পারবা টোটালটা থেকে 91 থেকে তোমার এক্স বাদ যাবে আর 51 সেন্টিমিটার বাদ যাবে। এই হচ্ছে ব্যাপার। আসো তারপরে কি করতে পারি আমি দেখাই। এগুলো একটু নিজের মতো করে সাজায় নিবা আর কি, মানে এগুলা তোমাকে যদি সাজায় দিতে যাই তোমার মাথায় দেখবা গোলমাল পেকে যাচ্ছে। নিজের মতো সাজায় নিবা, দেখবা তাহলে সহজ। তাহলে আমরা এখন কি করলাম, আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে এইচ বের করা। এইচ কীভাবে বের করতে পারি, আমরা যদি কিছু সমীকরণ গঠন করি তাহলে কিন্তু এইচ বের হয়ে যায়। যেমন দেখো, আমরা যদি এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ এ ডি এম, এই ত্রিভুজে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তুমি লিখতে পারবা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে এইচ, তার মানে এইচ স্কয়ার, আর ভূমি হচ্ছে এক্স, এক্স স্কয়ার। তাহলে এখানে তুমি পাইলা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 13 স্কয়ার মানে কত, 1 6 9। এটা হচ্ছে মনে করো 1 নম্বর সমীকরণ। এখানে তো আরেকটা ত্রিভুজ আছে, তাহলে এখান থেকেও আমরা এক্স আর এইচ এর মধ্যে একটা সম্পর্ক পাবো। বিএন এর দৈর্ঘ্য কিন্তু অলরেডি বের করে ফেলছি, এই যে 91 মাইনাস 91 মাইনাস 51, তাহলে 91 মাইনাস 51 কত আসে, 40। তার মানে 40 মাইনাস এক্স আসে। তার মানে আমরা বিএন এর দৈর্ঘ্য বের করে ফেলছি, সেটা হচ্ছে 40 মাইনাস এক্স। তাহলে ত্রিভুজ আমরা লিখতে পারবো হচ্ছে বিসিএন। এই ত্রিভুজে আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজের মান হচ্ছে 37, তাহলে এখানে তুমি 37 কি স্কয়ার করো, 37 স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত, 40 মাইনাস এক্স হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করলে তুমি কি পাবা, দেখো 37 কি স্কয়ার করো কত আসে, দেখো 37 স্কয়ার আসে হচ্ছে 1359, 1359। তাহলে এখানে থাকলো এইচ স্কয়ার প্লাস এখানে 40 কে স্কয়ার করলে হয় হচ্ছে 16 2 0, তাহলে 40 কে স্কয়ার করলে হয় হচ্ছে 1600 করে, দেখো 1600 আসে। তারপরে মাইনাস 2ab, 2a, তার মানে এখানে আসে একবারে 80x। তুমি বড় হয়ে গেছো না, এখন একবারেই লিখতে পারবা এক্স স্কয়ার। ঠিক আছে, এটা গেল। তারপরে দেখো এখানে 1359 সমান এই যে এইচ স্কয়ার এক্স স্কয়ারকে একসাথে লেখো, তার মানে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ারকে একসাথে লিখলাম, আর বাদ বাকি সব কিছু লিখে দাও 1600 মাইনাস আর 80x। দেখো দেখো এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ারের মান কিন্তু তুমি জানো, কত জানো দেখো তো, তুমি জানো হচ্ছে 169। তার মানে এক্স স্কয়ার এইচ স্কয়ারের জায়গায় তুমি লিখতে পারবা হচ্ছে 169। ভালো কথা, এটা লিখে দিলাম। লেখার পরে আসো আমরা কি করব, এখানে 1600 ছিল, 1600 আর মাইনাস 80x। দেখো এর ভিতরে এক্স ছাড়া কিন্তু আর কিছু নাই, তার মানে এক্সের মান তুমি বের করে ফেলতে পারো। তো এক্সের মান তুমি বের করে ফেলো। তো আমাদের দেখো এখানে আছে কত, 1359 মাইনাস 169। এটা ইচ্ছা, তোমার ইচ্ছা মতো সলিউশন করবা তুমি, সমস্যা নেই। তাহলে এটা আসে হচ্ছে, তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে 80x সমান তুমি 400 পাবা। তার মানে এক্স এর মান কত, 400 ডিভাইডেড বাই 80, 400 ডিভাইডেড বাই 80, এটা 80 হচ্ছে আমাদের 5। তার মানে এক্স এর মান আসলো 5, তার মানে এতটুকু 5। ঠিক আছে, এতটুকু 5 হলে এবার তুমি এইচ এর মান বের করে ফেলতে পারবা। তুমি 1 নম্বর সমীকরণে তুমি এক্স এর মানটা বসায় দাও, এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসাইলেই তুমি কিসের মান পাবা, তুমি পাবা হচ্ছে আমাদের এইচ এর মান। তাহলে আমরা কি করব, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স সমান 5 এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। যদি বসাও 1 নং কি, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত, তার মানে কত, 5 স্কয়ার সমান এইচ স্কয়ার সমান এখানে হলো 169। তাহলে এখান থেকে তুমি এইচ এর মান পাবা রুট ওভার 169 মাইনাস 25। তুমি ইচ্ছা মতো ক্যালকুলেশন করবা, তাহলে এই লাইনটাই পাবা আর কি, দূরদর্শী হবা। তাহলে এখানে আসা হচ্ছে 144, তার মানে এইচ এর মান পাবা হচ্ছে 12 সেন্টিমিটার। এইচ এর মান আমি পেয়ে গেলাম। আমার এত কাহিনী হচ্ছে এইচ এর মান বের করার জন্য, কারণ কি আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে আবার লিখবা, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল, যোগফল আর কি। এখানে সমান্তরাল বাহুদ্বয় কি, এবি যোগ সিডি, তাহলে এবি যোগ সিডি, আর উচ্চতাকে তুমি এইচ নাম দিলা, তাহলে বসাও
হাফ এ বি এর মান কত, এ বি এর মান তোমার 91 দেওয়া আছে, সিডি এর মান দেখো দেওয়া আছে 51, আর উচ্চতার মান তুমি পাইলে হচ্ছে 12। তো কত আসে দেখো, হাফ ইন্টু এ বি যোগ সিডি, তার মানে 51 যোগ 91, তারপরে আসে হচ্ছে 12, তাহলে 852 আসে, এটা আসে হচ্ছে 852। কত হবে, বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার। এই তো অঙ্ক। বলো এই অঙ্কটা বুঝেছো কিনা, অঙ্কটা বুঝেছো? বুঝছি। আচ্ছা, আসলে তোমাকে কিছু কাজ দিই, এটা আমি কালকে পড়াবো, সুষম বহুভুজের ক্ষেত্রফল, এটা কাল পড়াবো। আর তোমাকে এবার উদাহরণ, এবার তোমাকে বইয়ের কিছু কাজ দিই। যেমন দেখো তুমি এটা পারবা অলরেডি, এটা আমি তোমাকে আজকে করে দিয়েছি। তোমার 1 নম্বরটা করবা বাড়িতে, এইচডব্লিউ থাকলো। 2 নম্বরটা ওই যে পারের অঙ্ক আর কি, এটাও পারবা, পারের বিস্তার 4 মিটার, এটাও পারবা, এইচডব্লিউ থাকলো। এটাও পারবা, করবা, এইচডব্লিউ থাকলো, না পারলে তো আসি। এটা বর্গাকার মাঠ রিলেটেড অঙ্ক, এটাও পারবা, এইচডব্লিউ থাকলো। এটা আয়তাকার মাঠ রিলেটেড অঙ্ক, এটাও পারবা, এটাও পারবা। যতগুলো পারবা করবা, ঠিক আছে? এটা সামান্তরিক রিলেটেড অঙ্ক, এটা তো আরোই পারবা, এটাও পারবা। এটা তো করে দিলাম, ওই যে বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য করে দিলাম, পারবা। আচ্ছা, এটা পারবা রম্বসের ক্ষেত্রে, এটাও পারবা। দেখো এই ধরনের অঙ্ক উদাহরণে কেবল করলাম, এই যে এখানে অন্তর দেওয়া আছে, লম্ব দূরত্ব দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দুটি বাহুর দৈর্ঘ্য, একই কথা। না পারলে আমি তো কালকে আসি করে দেবো, এটা আমি করে দেবো, যাও, এটা তোমাকে করতে হবে না। 12 নম্বর এটা পারবা, এই যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তুমি এটা পারবা, আমি তোমাকে এটা এইচডব্লিউ দিয়ে দিই। 11 নম্বরটা করার দরকার নাই, 11 নম্বর বাদে করিও। আচ্ছা, তাহলে তোমাকে কাজ হচ্ছে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত সবই করবা, 11 নম্বর বাদে। আমি লিখে দিই 1 থেকে শুরু করে 12 পর্যন্ত করবা, এক্সেপ্ট 11 নম্বর। এইটি ঠিক আছে, 1 থেকে শুরু করে 12 পর্যন্ত করবা, এটাই হচ্ছে তোমাদের কালকের হোমওয়ার্ক। বলো বুঝেছো কিনা সব কিছু আজকের? ক্লিয়ার? তাহারা তুমি কাজ করিও, ক্লাস শেষ হলে এই 1 নম্বর ক্লাসটা, মানে এটা তো আমাদের 5 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাসটা করে নিও। আর মিত্তাল জান্নাত অঙ্কগুলা করিও, রুনি অঙ্কগুলা করিও। তাহারা তুমি যদি পারো অবশ্যই করিও, পারবা ইনশাল্লাহ, পারবা না কেন, এই অধ্যায় তো তুমি করছো। হ্যাঁ, তাহলে করিও, কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে?